বাহিনী কন্যা। ফেসবুকের সার্চ বারে এই দুটি শব্দ লিখলেই খুলে যায় প্যান্ডোরার বাক্স। সামনে ভেসে আসে শতাধিক রিলস বা শর্ট ভিডিও, যার বেশিরভাগই রয়েছেন দেশের নারী রাজনৈতিক কর্মীরা। ভিডিওগুলোতে তাদের রাজনৈতিক তৎপরতার বদলে ক্যামেরার ফোকাস নিতান্তই ব্যক্তিগত মুহূর্তগুলোর দিকে। কেউ হয়তো জনসমাবেশে শাড়ির আঁচল ঠিক করছেন, কেউ মোবাইল ফোনে ব্যস্ত, আবার কেউ হয়তো কারোর সাথে নিতান্তই ব্যক্তিগত আলাপ করছেন। ওই মুহূর্তগুলোতে অপ্রাসঙ্গিকভাবে তাদের উপর জুম করা হয়েছে। শুধুমাত্র বাঘিনী কন্যা নয়, ভাইরাল কন্যা, জুলাই কন্যা কিংবা জুলাইয়ের কণ্ঠস্বর ইত্যাদি সব কিওয়ার্ড দিয়ে সার্চ করলেও পাওয়া যায় একই রকম ফলাফল। আর এসব ভিডিওর অধিকাংশ পোস্টই আসে নিজেদের নিউজ মিডিয়া দাবি করা বিভিন্ন পেজ কিংবা প্রোফাইল থেকে। ক্যাপশনগুলোও থাকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এই যেমন স্ক্রিনে দেখানো এই পেজটির কথাই ধরুন। পহেলা বৈশাখ উদযাপনের সময় সাধারণ মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছেড়ে এরা বেশ ভালোই সমালোচনার মুখে পড়েছিল। আবার অন্যদিকে শিবির কিংবা এনসিপির নেতাদের কর্মসূচিতেও এদের দারুণ কাভারেজ দিতে দেখা যায়। 2022 সালে পেজটি দুষ্টু মেয়ের মিষ্টি ভালোবাসা নামে খোলা হয়। 2023 সালে রাতারাতি ভোল পাল্টে এই দুষ্টু মেয়ে বনে যায় পুরোদস্তুর এক নিউজ মিডিয়া। এই গোষ্ঠীর বর্তমান প্রবণতা বুঝতে গত এক মাসে আমরা 3 জন মোবাইল সাংবাদিকের সাথে কথা বলেছি। দুটি ভিন্ন ভিন্ন অ্যাসাইনমেন্টে তাদের সঙ্গী হয়েছি, পাশাপাশি বিশ্লেষণ করেছি 100-এরও বেশি ভিডিও। তাদের একজন নাম প্রকাশ না করার সত্ত্বে আমাদের সাথে কথা বলেছেন, জানিয়েছেন সহকর্মীদের আক্রোশের শিকার হওয়ার আশঙ্কার কথা। এই উল্টোপাল্টা ক্যাপশনগুলো হচ্ছে জাস্ট একটু রিস্ক বাড়ানোর জন্য, কিন্তু এতে যে ব্যক্তির যে ক্ষতি হচ্ছে সে বিষয়টা নিয়ে কারো কখনো কোনো মাথা ব্যথা থাকে না। এই ডিজিটাল হয়রানির বিশেষ শিকার হয়ে থাকেন নানা স্তরের নারী রাজনৈতিক কর্মীরা। এই তালিকায় যেমন রয়েছেন তাসনিম জারা, নুসরাত তাবাসসুম, ফারজানা সিথি কিংবা উমামা ফাতেমার মতন তরুণ অ্যাক্টিভিস্ট, তেমনি রেহাই পাননি ব্যারিস্টার রুমিন ফারহানার মতন অভিজ্ঞ নারী রাজনীতিবিদ। নারী রাজনৈতিক কর্মী তার জীবনটা আসলে দুর্বিষহ করা হয়। এই ভিডিওতে সাংবাদিকেরা যাকে ঘিরে ধরেছেন তার ছেলে ম্যাজিস্ট্রেটের সাথে বেয়াদবি করেছেন বলে দাবি তাদের। ক্যামেরার সামনে কথা বলতে না চেয়ে এক পর্যায়ে তিনি ছেলেকে নিয়ে রিকশা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতেও নিস্তার মেলেনি। আক্ষরিক অর্থেই রিকশাতে উঠে গিয়ে মুখের সামনে ক্যামেরা ধরে অযাচিত প্রশ্ন করেই যাচ্ছিলেন তারা। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যেটা যত উত্তেজিত হবে তত ভিউ বেশি। এটা হয়তো ফেসবুকের অ্যালগোরিদমটা এরকম, হয়তো যারা রিকশায় উঠে গেল, এটা কিন্তু প্রতিনিয়ত ঘটে। এটা যেন আজকে দেখেছেন আপনি, এটা আজকের ঘটনা না, এটা প্রতিদিনের ঘটনা। মানে মোবাইল সাংবাদিকতার ক্ষেত্রে যে চ্যালেঞ্জিং যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এখন অনেক ভুইফোর মিডিয়া চলে এসছে। ধরেন একটা মানুষ, সে হয়তো এন নিউজ, সে তার একটা বুম, একটা ক্যামেরা থাকলে মোবাইল সাংবাদিকতা করা যায়। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার জায়গা থেকে তারা মাঠে চলে আসে। এই প্রবণতা অনেক সময় পেশাদার সাংবাদিকতার পরিসরকে ক্ষতিগ্রস্ত করে। আমি লাস্ট এসএসসি পরীক্ষার রেজাল্ট বিকারুন্যাস হয়ে গেছি। স্পর্শকাতর জায়গার ফুটেজটা মোবাইল সাংবাদিকরা নিচ্ছে, যে ও জায়গা থেকে সে এই শিক্ষার্থীটা মোবাইল বের করছে। তারা ক্যাপশন দিচ্ছে, দেখুন মোবাইলটি বের করলো কোত্থেকে, তার একটা রিলস আসছে। অবভিয়াসলি পরের বার আমরা ছবি তুলতে গিয়ে বিকারুন্যাসে বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে আপনি যখন নিজেকে পরিচয় দিচ্ছেন সাংবাদিক হিসেবে, এবং সেই সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আপনি যখন সাংবাদিকতার একদম এসেনশিয়াল বাই প্রোডাক্ট, যেটা বলছি বারবার, এথিক্সটাকে আপনি সাইডলাইন করে রাখতেছেন, ইউ আর বেসিক্যালি টার্নিশিং ভেরি নোবেল প্রফেশন। কবে থেকে এই শিকারী সাংবাদিকতার প্রবণতা শুরু হলো? এইটা শুরু হয়েছে আসলে আপনার ফেসবুকের রিলস মনিটাইজেশনের পরে থেকে, আসলে 23-এর শেষের দিকে আর কি বলা চলে আমার দৃষ্টিতে। এখান থেকে বেশ কিছু হ্যান্ডসাম ডলার ইনকাম হয়। এই খাতে কাজ করেন এমন ব্যক্তিরা বলেছেন, একটি রিল যদি 10 লক্ষ বারের মতো দেখা হয় তাহলে পাওয়া যায় $10। সংক্ষিপ্ত ভিডিওর দর্শকও বেশি। ফেসবুক ও ইউটিউবে এই ছোট ছোট কয়েক সেকেন্ড বা মিনিটের ভিডিও একের পর এক আসতেই থাকে স্ক্রল করতে করতে। কেউ কেউ এভাবে মাসে লক্ষাধিক টাকাও আয় করেছেন, যদিও সকলের আয় বা আয়ের হিসাব নিকাশ একরকম নয়। আমি বলবো প্রেশার নেই, কিন্তু লোভ আছে যে আমি হয়তো একটা ভাইরাল কন্টেন্ট করলে ওইখান থেকে আমার কিছু ইনকামটা বেশি হবে। এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তিনি স্বাধীন মজভিত্তিক প্ল্যাটফর্ম আওয়াজ নিউজের কর্ণধার। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা 2.3 মিলিয়নেরও বেশি। ভিউ বাণিজ্যের এই ইন্ডাস্ট্রিতে অন্যান্য সমসাময়িক পোর্টালগুলোর তুলনায় তার কন্টেন্টগুলোতে মানুষের ব্যক্তিগত পরিসরে অনধিকার চর্চা তুলনামূলকভাবে বেশ কমই বলা চলে। রাষ্ট্রকে ভাবতে হবে আসলে এটা কোনো নীতিমালায় ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায় কিনা। নারীর ডাকে মৈত্রী যাত্রা, এখানে যে আপনি যে ফর এক্সাম্পল জাস্ট ভিডিওটা দেখি আমরা
জুম করে এই ফুটেজটা নিয়ে আসছেন, এটা কি মানে ধরুন এই 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 ধরনের কন্টেন্ট নিয়ে আপনার কাছে মনে হয়? এটা সাংবাদিকতা না, শুরুতেই বলবো, হয়তোবা হয়ে গেছে এরকম একটা কাজ, এবং সেটা আসলে উচিত না, সাংবাদিকতার মানে পড়ে নাই। যাদের শরীর এবং ব্যক্তিগত মুহূর্তগুলোকে পুঁজি করে ডলার আয় করেন মোবাইল সাংবাদিকরা, তাদের জীবনে এর প্রভাব কেমন? এটা আমাদের এনসিপির গঠনের পর প্রথম কর্মসূচি স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়া। মাঝে মাঝে আমার মনে হতো যে মানে আমরা লিটারালি ইউজ হচ্ছে, মানে এরকম প্রণয়ন আমাদের কখনো হয় নাই যে আমি হেঁটে যাচ্ছি, আমি শাড়ির আঁচলটা র্যান্ডমলি ঠিক করছি, এইটাতে আসলে পাবলিক ইন্টারেস্ট থাকবেই বা কেন? এরা আসলে জার্নালিস্ট বলবো নাকি এদেরকে চিত্র সন্ত্রাসী বলবো আমি ঠিক জানি না। অবস্থা এমন দাঁড়িয়েছে, সারাক্ষণ এক ধরনের প্যারানয়া বা আতঙ্ক তাড়া করে ফেরে নারী রাজনৈতিক কর্মীদের। আমি কিছু কিছু ক্লিপ দেখে আমি অবাক হয়ে গেছি যে এই সব ক্লিপ এরা পেলো কখন। টিএসসি তে মেয়েদের রেস্টরুমের যে দরজা হাত মুছতে মুছতে বেরোচ্ছি, এই ভিডিও ওদের কাছে। আমি অবাক হয়ে গেছি। মানে আমি ইনফ্যাক্ট আমার মানে আশেপাশের লোকজনের প্রতি আমার তখন সন্দেহ হতে শুরু করছিল যে কেউ বডি ক্যাম দিয়ে এগুলো শুট করছে কি। আমি তো আপনার ভিডিওগুলো দেখালাম কিছু, এবং সেটাতে আপনার রিয়াকশন নিলাম। নাম যেটা দেখায় না সেটা হচ্ছে কমেন্ট বক্সটা। আমি দেখতে চাই না, আমি এখন এগুলো অ্যাভয়েড, আমি দেখি না, কারণ এগুলো আমাকে মারাত্মকভাবে ইফেক্ট করে। আমি সুইসাইডাল হয়ে যাই, আমি অসুস্থ হয়ে যাই। ইনফ্যাক্ট আমার গত 25-এর এপ্রিল থেকে শুরু করে মোটামুটি অক্টোবর নভেম্বর পর্যন্ত আমি ভয়াবহ সুইসাইডাল টেন্ডেন্সির মধ্যে দিয়ে গেছি। তারেক রহমান কোন চেয়ারে থেকে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়, আবার আপলোড হয় তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। এই ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়। কথাগুলো বলছিলেন শিবির নেতা এবং ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু খুঁজলেই দেখা যায় ঠিক একই রকম কন্টেন্ট তৈরি হচ্ছে তার নিজ দলের পুরুষ নেতাকর্মীদের নিয়েও। এটি শিবিরের আয়োজিত একটি আলোচনা সভা। এই এক অনুষ্ঠানে প্রায় শখানেক মোজর দেখা মিলে। একটা সময় মিডিয়ায় বামদের আধিপত্য একটু বেশি ছিল, এখন জামাতের আধিপত্য কিছুটা বেড়েছে। আর জামাতের ক্ষেত্রে হয় কি, সোশ্যাল মিডিয়ায় তো জামাতের একটা ভালো আধিপত্য আছে। তো জামাতের একটা প্রোগ্রামে একটা গেলেই হচ্ছে ওখানে রিলস ভালো হয়, খুব ভালো। আমি বলছি যে এটা কিছু কিছু দল এটা করে, পেট্রোনাইজ করে আর্থিকভাবে। আমি দেখেছি যে আপনার ফিল্ডে ছোটখাটো মোবাইল সাংবাদিক ছিলেন আর কি বলা চলে, তারা এখন একটা দলের হয়তো বা কর্মী হয়ে গেছেন। নুসরাত এবং আমাদেরকে সাক্ষাৎকার দেওয়া অন্য নারী রাজনীতিকদের মতে পাপারাজ্জি স্টাইলের এই সাংবাদিকতা নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পথে এক বিশাল অন্তরায়। আমার একটা 16 সেকেন্ডের ফোকাস ভিডিও নিচ্ছে, ফেসবুকে সেটা গেল এবং মানুষ আমাকে হয়রানি করছে, কোনো কারণ ছাড়া হয়রানি করছে, এবং সেটা যখন আমার পরিবার দেখতে পাচ্ছে তখন আমার পরিবার কি চাইবে আমি রাজনৈতিকভাবে সক্রিয় থাকি? এটার ফলাফল তো আমরা দেখি, আমাদের সংসদে নারী এই যে নির্বাচিত এমপি নির্বাচিত হলেন 300 জনের মধ্যে আসলে কয়জন নারী? এই হয়রানি শুধু রাজনীতির মাঠেই সীমাবদ্ধ নেই, যে কোনো জনসমাগম বা উৎসব যেখানে নারীরা স্বাধীনভাবে আনন্দ উদযাপন করেন বা নিজেদের প্রকাশ করেন, সেখানেই তারা এই তথাকথিত মোজদের শিকারী লেন্সের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। বাংলাদেশের মোবাইল জার্নালিস্ট মোজদের ঠেলায় মেয়েরা কোথাও আরাম করে একটু আনন্দ করতে পারে না। হালারা কেমনে জানি এইভাবে কোনো না কোনোভাবে একটা অ্যাঙ্গেল বাইর করবে যে একটুখানি চামড়া দেখা যাচ্ছে, হয়তো মেয়েটা একটু মনের আনন্দে নাচছে, একটা মুভ দিছে, ওইটাই ওরা ওই মুহূর্তেই ধারণ করে ফেলবে। আর হচ্ছে এখান থেকে ভিডিও করে। তোর আই লেভেল কি এটা? মানুষ কি এমনি করে দেখে নাকি সোজাসুজি দেখে? এই মোবাইল সাংবাদিকরা সবসময় ক্যামেরার পেছনে থাকেন তা নয়, চরিত্রের প্রয়োজনে মাঝে মাঝে ক্যামেরার সামনেও নেন সক্রিয় ভূমিকা। তখন তাদের আচরণ থাকে আরো বেশি যুদ্ধাংদেহী। তাদের এই বিশেষ রূপটি সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন পার্কে পুলিশের মাদক বিরোধী অভিযানের সময়। সেই জায়গায় পুলিশ চেক করতেছে, এই জায়গায় মোবাইল সাংবাদিক যারা আছে তারা ওদের সাথে চেক করতেছে, পুলিশের সাথে নিজে থেকে হাত দেয়। যেমন মনে করলেন পুলিশ হাত দিচ্ছে বা পুলিশ খুঁজছে, এই সময় তারা পুলিশ মানে উদ্বুদ্ধ করছে যে ভাই দেখেন এটার ভিতরে কি আছে, দেখেন ওটার ভিতরে কি আছে। কার হয়তো ট্যাটু আছে, সেও জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনার হাতে ট্যাটু কেন। এমনকি অনেক সময় তারা নিজেরাই হাত দিয়ে দিচ্ছে। কিন্তু সেক্ষেত্রে মেয়েদের ব্যাগ তো আরেকটু প্রাইভেসি থাকা উচিত। পুলিশ যারা আছে তারা ঢাকায় থাকার জন্য, তার ঘাঁটিটা একটু শক্তপোক্ত করার জন্য, তার প্রমোশনের জন্য এই ধরনের কাজগুলো তারা বেশি বেশি করে। তাদের নিজস্ব একটা কোরাম আছে, ডিসি মাসুদ কোরাম, এডিসি জুয়েল কোরাম। আপনি আমার চেহারাটা ছবি তুলে দিয়ে পাবলিক করে দিলেন, মানুষ প্রত্যেকে আমার চেহারা চিনে রাখছে। আমার সেই যার চাকরি দাতা যে, সে আমাকে দেখে আমাকে চাকরিটা দিল না। বা আমি একজন মেয়ে মানুষ, আমার বিয়ের কথা হচ্ছে,
বিয়ের কথার সময় গিয়ে হচ্ছে এই তুমি তো ওই মেয়েটা, ওই যে ওখানে তোমার ওইরকম ছবি দেখা গেছিল। সো ইউ আর বেসিক্যালি রুইনিং সামওয়ানস লাইফ। ফেসবুক বা ইউটিউব কেন্দ্রিক দর্শক ধরতে প্রায় সকল সংবাদ মাধ্যমেরই এখন আছে মাল্টিমিডিয়া উইং। এখানে কর্মরত সাংবাদিকদের প্রায় প্রত্যেকেরই রয়েছে ব্যক্তিগত ফেসবুক পেজ। তো সেটার অনেক সময় অনেক ফুটেজগুলো অফিসে দেওয়া যায় না, অফিসে তারা দেয় না, তারা নিজেদের ব্যক্তিকেন্দ্রিক পেজ যেগুলো আছে ওই ক্ষেত্রে তারা ওইখানে তারা দেয়। দেখা যায় যে অফিসের পেজের যে রিচ, অর্থাৎ যেই কোম্পানিতে যারা কাজ করতেছে সে কোম্পানির পেজের থেকেও তাদের পেজের রিচ অনেক বেশি। যিনি এই ভিডিও করছেন তিনি মূলধারার গণমাধ্যম কালবেলার একজন মোবাইল সাংবাদিক শান্তনু বিশ্বাস। আর যিনি ওই ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন তিনিও কাজ করেন আরেকটি মূলধারার গণমাধ্যমে। তিনি তার পোস্টে কোনো রাগঢাক না করেই লিখেছেন, শুধুমাত্র সমকামীরা আড্ডা দেয়, এই সন্দেহের বশেই তারা তাদের জেরা করা শুরু করে। এই গ্রুপের সদস্য যারা আছে তারা প্রতি শুক্রবারে সকাল থেকে গভীর স্বাভাবিক অবস্থান নেয়। হঠাৎ করে আমরা দুই একজনের সাথে রিকোয়েস্ট করতেছি জানার জন্য, আপনারা তো এখানে প্রতি শুক্রবারই আসেন, কি কারণে আসা হয় আপনাদের? কিন্তু ওনাদের আসার আপনারা যেটা মনে হয় যে ওনারা সংখ্যা বাড়াবে বা দেশে তাদের একটা এজেন্ডা বাস্তবায়ন করবে, মনে হয় যে রাষ্ট্র বিরোধীও যেতে পারে, কারণ তারা যেটা চাচ্ছে সেটা তো বাংলাদেশ সংবিধানে নাই। অন্যদিকে এই ভিডিওতে দেখা যাচ্ছে ভুক্তভোগীরা ক্যামেরা থেকে মুখ লুকানোর আপ্রাণ চেষ্টা করছেন, অথচ সাংবাদিকরা তাদের পিছু নিয়ে একের পর এক অযাচিত প্রশ্ন করেই যাচ্ছেন। মুখ এভাবে করে আড়াল করতেছে এবং হচ্ছে গিয়ে আড়াল করে কিন্তু কথাবার্তা বলতেছে। মোবাইল ধরে তাদেরকে হচ্ছে মুখের উপরে বলা, আপনারা সবাই সমকামীরা শুক্রবার দিন এখানে কেন জমায়েত হন? আমাদের কারো গায়ে কি লেখা থাকে কে গে, কে স্ট্রেট, কে ট্রান্স, কে হিজড়া? এই ঘটনায় বিরক্ত হয়ে এক ভুক্তভোগী বোরহানুদ্দিন নামক এক মোবাইল সাংবাদিকের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। ওইদিন ভাবলাম যে তারা যেহেতু প্রতি শুক্রবারে আসে তাদের জানি বা তাদের সাথে কথা বলি। প্রথম যে সময় কথা বলতেছি ক্যামেরা অফ করলাম, ক্যামেরা অফ করার পরে তিনজন দৌড় দিল। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর আজাদী আন্দোলন নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে একদল লোক এসে শাহবাগে বসে থাকা কিছু অ্যাক্টিভিস্টের ওপর অতর্কিত হামলা চালায়। তাদেরকে উপর্যুপরি মারধর করা হয়। আমি লক্ষ্য করেছি একজন নারীকে হচ্ছে বুকের মধ্যে লাথি দেওয়া হয়েছে, তাকে মাথায় আঘাত করা হয়েছে, তার চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষ করে ফিমেল বডির যারা, ফিমেল মানুষ যারা, তাদেরকে ইচ্ছা মতো চুল ধরে মাইর ধর, কিল ঘুষি যা দেওয়ার দিচ্ছে। এক মোবাইল সাংবাদিক যখন ভিকটিমদের বয়ান তুলে ধরে কিছুটা ব্যালেন্সড কাভারেজ দেওয়ার চেষ্টা করেন, তখন তিনিও হামলার শিকার হন। গণমাধ্যম কর্মী যাকে আঘাত করা হয়েছে সে বারবার সে তাদের ওই কথাটাই, অর্থাৎ যাদের উপরে হামলা করা হয়েছে তারা বলছিল যে আমরা এখানে বসেছিলাম, এই কথাটা কোট করে গণমাধ্যম কর্মী সে কথা বলতেছিল লাইভের মধ্যে। কিন্তু সেই কেন বলল আজাদী আন্দোলনের একজন লোক সে গণমাধ্যম কর্মীর উপরে হামলা করে, তাকে সমকামী টেক দিয়ে তাকে লাথি টাথি মারা হয়েছে। যে বোরহানের ওপর হামলার জের ধরে মোবাইল সাংবাদিকরা একটি প্রান্তিক গোষ্ঠীর লোকেদের ওপর নিজেদের সমস্ত রাগ উগরে দিয়েছিলেন, এবার সেই বোরহানি মাঠে নামলেন তার আরেক সহকর্মীর ওপর হওয়া আক্রমণ ধামাচাপা দিতে। যার পরিকল্পনায় এই গতদিন হামলাটা হয়েছে সেই বিষয়টা সুরাহা করে দিছে, এইভাবে এটা যাতে বাইরের কেউ না জানে কিংবা এটা যাতে মিডিয়ায় না আসে, এই বিষয়টা নিয়ে সে বারবার বলছিল আর কি। তবে একজনের উপরে আক্রমণ হয়েছে যে সে বলতেছিল যে হুজুররা নারীদের উপর হামলা করতেছিল। আমি ছিলাম ওই যে থানায় ছিলাম, পরে আমি বললাম যেটা বাদ দাও, এটা করে দিচ্ছি। পরে মাপটা হইলাম ওদেরকে দিয়ে আজাদী আন্দোলনে যারা ছিল বোরহানুদ্দিন ইয়াসিনের হচ্ছে একটি ব্যক্তিগত ক্ষোভের জায়গা ছিল, সেই ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকেই সে আর কি আজাদী আন্দোলনের যারা ছিল তাদের সাথে কথা বলে এবং তাদেরকে উস্কে দেওয়ার একটা চেষ্টা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটি প্রেস কনফারেন্সের দৃশ্য। হঠাৎ এক মোজো ভুলে গেলেন তার মূল অ্যাসাইনমেন্ট। দূরে একান্ত ব্যক্তিগত সময় কাটানো এক জুটির দিকে ফোন তাক করলেন তিনি জানেন না অলক্ষ্যে তিনিও তখন অন্য কারো ক্যামেরার শিকার। পেছন ফিরতেই হাসিতে ফেটে পড়েন। শাহবাগের আরেকটি সমাবেশেও দেখা যায় একই চিত্র। মূল মঞ্চের গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পূর্ণ এড়িয়ে
জনমত নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত হাবিব নামের এই মোজো তার ক্যামেরা জুম করে রাখেন চুপচাপ বসে থাকা এক নারী প্যানেলিস্টের দিকে। এটা কিন্তু সাংবাদিকতার একটা মানে এবিসিডির মধ্যে পড়ে। হ্যাঁ, যে আপনি কাজ করবেন, আপনার কাজ দ্বারা আসলে সমাজ কতটুকু উপকৃত হবে, আদৌ হবে কিনা, এক। 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনি যে কাজটা করবেন, আপনার সেই কাজটার ফলে আপনি যাকে নিয়ে যে আপনার সাবজেক্ট স্টোরির তার জীবনটা আপনি নষ্ট করে ফেলছেন কিনা। 3 নাম্বার হচ্ছে গিয়ে আমি কারো পার্সোনাল স্পেস ইনভেড করলাম কিনা। কিন্তু এই বারবারন্ত সমস্যাটির সমাধান কি? এত ক্যামেরা কেন বুঝলাম না ভাই, এটা তো ভাই এই যে আপনাকে সবার সামনে ধন্যবাদ দিলাম, আপনার তো খুশি হতে, আপনি শোনা করে আপনারটা দেখে অন্যরা শিখে। যে নীলক্ষেতে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স কিংবা এনআইডি কার্ড নিয়ে যান তারা কিন্তু ছেপে দেয় না, কিন্তু আপনি যদি প্রেস কার্ড নিয়ে যান তারা ছেপে দেয়। তার মানে এটাতে নীতিমালার অভাব আছে। এখানে নীতিমালার আনাটা জরুরি। একটা কার্ড করা, একটা অনুমতির ব্যাপারটা, সাংবাদিকতা যারা সাংবাদিকতা করে বা যারা সাংবাদিকতা পড়ে তাদেরকে এক ধরনের ভাবে ট্রিট করা উচিত, যে তারা প্রেস কাউন্সিল থেকে তাদেরকে কার্ড প্রদান করা হবে। আমাদের এখানে দরকার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কাউন্সিল দরকার একটা বাংলাদেশে, যেটা গভর্নমেন্ট দ্বারা মনিটরড হবে না, বরং এটা মনিটরড হবেন হচ্ছে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের লোকজন, সাংবাদিক থাকবেন সেখানে। নুসরাত কিন্তু হারিয়ে যাননি। দিনের পর দিন সাইবার বুলিং এর শিকার হয়ে তিনি দ্বারস্থ হয়েছিলেন আইনের। আমি এই 36টা পেজের বিরুদ্ধে মামলা করি। গ্রেফতারের ঘটনাটা হচ্ছে মার্চ 2025। আমাকে রাত 1:30 বাজে আমাদের এক বড় ভাই ফোন দেন যে নুসরাত তুমি যে কেস করছিল, 2টো নাম ছিল, তার মধ্যে অমুক ছেলেটা, ওকে টিএসসিতে পাওয়া গেছে, ওকে শাহবাগ থানাতে হস্তান্তর করা হয় ওই দিন করে। সো আপনার কোনো কন্টেন্টের কারণে যদি আমি ক্ষতিগ্রস্ত হই, অফকোর্স আই ক্যান টেক লিগাল স্টেপস। আই ক্যান অলসো মানে গো টু ইয়োর এমপ্লয়ার, আই ক্যান গো টু মেটা, or I can go to the court. আরেকটি সমাধান হলো সামাজিক প্রতিরোধ। স্ক্রিনে দেখানো মুচলেখাটি তারই প্রমাণ। অকারণে এক নারীর ভিডিও ধারণ করতে গিয়ে ভুক্তভোগীদের হাতেই ধরা পড়েন এক মোবাইল সাংবাদিক। আমরা দেখি তার গ্যালারিতে হচ্ছে আমার ভিডিওটা আছে, একটা 16 সেকেন্ডের জাস্ট আমার উপর ফোকাস করা একটা ভিডিও, যেটা কোনো কারণ নাই। তো পরবর্তীতে তার পক্ষের হয়ে 2জন মানুষ কথা বলতে আসেন। তাদের ভাষ্য হচ্ছে এরকম সাংবাদিকদের তো আমাদের মানে সাংবাদিকদের তো আমাদের দরকার হবে, আমাদেরও সাংবাদিকদের দরকার, সাংবাদিকদেরও আমাদের দরকার। পরবর্তীতে সেই সাংবাদিক মুচলেখা দিতে বাধ্য হন। আমরা শিখে হচ্ছে কি টেকনিক্স। জার্নালিজমের যে এবিসি আছে সেই জিনিসটা আপনি আর শেখান না, আপনি শেখাচ্ছেন শুধু মোবাইলের টেকনিক্যাল ট্রেনিং গুলো।